কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু কংগ্রেসের আমরা বারবার বলছি, কংগ্রেসকে কোনো কথা বললে কংগ্রেস আমাদের শত্রু ভাবছে, এটা ভুল। আমরা কখনো, আমাদের নেত্রী কখনো, তৃণমূল কংগ্রেস কখনো বলেনি কংগ্রেসকে বাদ দিয়ে চলা হোক। আমরা বলছি বিজেপি বিরোধী মঞ্চ হোক, বিজেপি বিরোধী জোট হোক, এবং কংগ্রেস তার আত্মসমালোচনার মধ্যে দিয়ে শীত ঘুম ভেঙে পার। কিন্তু কংগ্রেস সেটা করছে না। কংগ্রেস বারবার লড়াইটাকে ছেড়ে দিচ্ছে। কংগ্রেস মানে শুধু ফেসবুক, টুইটার, প্রেস কনফারেন্স আর মাঝে মাঝে বিদেশ ভ্রমণের বাইরে কংগ্রেসটা নেই। তো সেই কারণে এগুলো তো সব হওয়ার ছিল। কংগ্রেস, কপিল সিব্বল তিনি একজন সিনিয়র লিডার, তিনি ছেড়ে দিলেন। এর আগে আমরা দেখেছি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন। আজকে কপিল সিব্বল ছেড়ে তিনি অন্য একটি দলে যোগদান করছেন। তো কংগ্রেস সেটা ভেবে দেখুক যে কংগ্রেস তার দায়িত্ব যেটা পালন করার কথা ছিল, সেই দায়িত্বটা আদৌ কংগ্রেস পালন করতে পারছে কিনা। তারা অহং ভাব দেখাচ্ছেন, আমরা বড় দল, কিন্তু 2014, 2019 লোকসভা নির্বাচন কংগ্রেস ফেল করেছে। সেই কারণে বিজেপি এত সাংসদ নিয়ে তারা ক্ষমতায় এসছেন। বিভিন্ন রাজ্যে কংগ্রেস ফেল করছে। আমরা বিহারে দেখেছি, জোট করতে গেছিলেন, কংগ্রেসের এতগুলি আসন চাই, ইগো রাখতে গিয়ে সেখানে ডোবাল। সেই জায়গায় তেজস্বী ভালো লড়ছিলেন, হেরে গেলেন কংগ্রেসের জন্য। আমরা পরবর্তীকালে দেখেছি পাঞ্জাব কংগ্রেস হারিয়েছে। ফলে কংগ্রেস তার যেভাবে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 2021 সালের পর যে মডেলটা দেখিয়ে দিয়েছে, এখন কংগ্রেস সেই জায়গাটা পারছেন না, তারা ফেল করছেন বারবার। এবং আত্মসমালোচনার মধ্যে দিয়ে কংগ্রেস সেই বাস্তবটাকে স্বীকার করছেন না, কিছুতেই তারা বাস্তবটা স্বীকার করছেন না। একজন সিনিয়র লিডার বেরিয়ে চলে গেলেন। ফলে আমরা আশা করব কংগ্রেস বাস্তবটা স্বীকার করবেন। এটা মিলিত শক্তির যুগ, ভারতবর্ষ জোট যুগে প্রবেশ করে গিয়েছে। কংগ্রেস মনে রাখুক, 2004 বা 2009-তেও তারা যে প্রধানমন্ত্রী পেয়েছে সেটাও কিন্তু একা নয়, জোট ছিল, জোট। ইউপিএ 1, ইউপিএ 2, তারা যে মহারাষ্ট্রে রয়েছে, না একা নেই। ফলে কংগ্রেস সেই জায়গাটা, তারা বাস্তবটা মানুক যে বিভিন্ন জায়গায় অবিজেপি, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রগতিশীল এই শক্তি যেগুলি বিজেপিকে মোকাবিলা করছে, তৃণমূল কংগ্রেস যার কার্যত নেতৃত্ব দিচ্ছে, কংগ্রেস বাস্তবটা মেনে চলুক। আমি আবারও বলছি, জলসাঘরের ছবি বিশ্বাসের ভূমিকায় অভিনয় করে কোনো বিকল্প জোটের প্রথম সারিতে থাকা যায় না। সেটা আজকে আবার কপিল সিব্বল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। কংগ্রেসই ভাঙছে, বড় নেতারা চলে যাচ্ছেন, আখেরে লাভ কার হচ্ছে? এটা এক্ষুনি বলা মুশকিল। তবে বিজেপির যাতে কোনো লাভ না হয় সেদিকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী প্রকৃত ধর্মনিরপেক্ষ দলগুলি নজর রাখছে। কংগ্রেস, আমরা বারবার কংগ্রেস নেতৃত্বকে বলছি, বাস্তবটা বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলটা দিয়েছেন বিকল্প মঞ্চের, একটা স্টিয়ারিং কমিটি, একটা যৌথ ন্যূনতম কর্মসূচি, তাদের বিকল্প মঞ্চের একটা সংবিধান, সেই সব পথে চলুন। আপনারা শুনছেন না। এবার এই যে ভাঙনটা হচ্ছে, আমরা চেষ্টা করব যে কংগ্রেসের যে যারা রয়েছেন বা এখনো যারা রয়েছেন বা যে ভোটাররা রয়েছেন, মানুষ সমর্থন করেন, আমরা নিশ্চিতভাবে বিকল্প আমরা এমনভাবে রাখার চেষ্টা করব যাতে নো ভোট টু বিজেপি, এই স্লোগানটা গোটা দেশে কাজ করে। বিজেপির জনবিরোধী নীতি, বিজেপির দেশবিরোধী নীতি, মানুষের একেবারে ক্ষতি করছে যে নীতিগুলো, সেই বিজেপিকে একেবারে পরাস্ত করতে, যেখানে যে বিজেপিকে হারাতে পারবে মানুষ তাকে ভোট দেবেন। কিন্তু অনেকে তো বলছে যে তৃণমূল থেকে, কংগ্রেস থেকে তৃণমূলে এসে আখেরে বিজেপির লাভ হচ্ছে, রাস্তা আরো চওড়া করে দিচ্ছে তৃণমূল। তারা কি বলছেন আমি জানি না, সিপিএম বলছে। সিপিএম কে জিজ্ঞাসা করুন না যে কমরেড বঙ্কিম ঘোষ কাদের থেকে বিজেপিতে গেছে, ও কমরেড শিলিগুড়ির এমএলএ কোন দল থেকে গেছে বিজেপিতে? সিপিএম এর উচ্চ উচ্চ নেতা বিজেপিতে গেছে। সিপিএম কোন লজ্জায় কথা বলে, কোন লজ্জায় কথা বলে? সিপিএম এর গুচ্ছ গুচ্ছ নেতা গেছে। সিপিএম নিজের শরীরকে রক্ত শূন্য করে ভোট ব্যাংক দিয়ে বিজেপিকে বাড়িয়েছে পশ্চিমবঙ্গে। সেই সিপিএম বড় বড় কথা বলছে, জেলা ভিত্তিক তালিকা দিয়ে দেওয়া যায় যে সিপিএম যারা করতেন, বামফ্রন্ট যারা করতেন, তারা এখন বিজেপি করছে। জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড়ে
আজ থেকে আমারও নবসন গোষ্ঠীর নিমন্ত্রণ। বিজেপি এবং জিএনএলএফ ও তাতে কার্যত ঘুরিয়ে সমর্থন জানাচ্ছে এবং বিজেপি বলছে এটা নিয়ে পারলে তারা আইনি পথে লড়াই করবে। দেখুন, বিজেপি তো জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করতে পারে না, ফলে তারা বিভিন্ন ধরনের লড়াইয়ের কথা ভাবে, শুধু মানুষের সঙ্গেটা ছাড়া। মানুষকে পাশে নিয়ে মানুষের জন্য এই লড়াইটা ওরা নেই। এর বাইরে বিভিন্ন কোথায় চিঠি দিতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় ব্যাকডোর পলিটিক্স করতে হবে, এইসব বিজেপি করে। তো এখন কথাটা যেটা হচ্ছে যে পাহাড়ে গণতন্ত্রটা ফিরেছে। পাহাড় আগে বাম জমানায় একটা অচল অবস্থা ছিল, একটা হিংসাত্মক পরিবেশ ছিল, সিপিএম নেতারাই পাহাড়ে উঠতে পারতেন না। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে পাহাড় এখন ঠিক এই মুহূর্তে দেখুন পর্যটকে ভরে আছে। পর্যটকে ভরে আসে মানে অর্থনৈতিক স্রোত আবার প্রাণ চঞ্চল হয়ে উঠেছে। পাহাড় টুয়ার্স নর্মাল স্বাভাবিক ছন্দে ফিরছে এবং পরের পর ভোটগুলো দেখুন নর্মালসি এবং ডেমোক্রেসি রেস্টোর্ড হচ্ছে, এবং সেটা হচ্ছে পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে। এবং সেই জায়গাতেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন পাহাড়ের আরো নিবিড় উন্নয়নের জন্য জিটিএ নির্বাচন হবে। যারাই জিতুন, পাহাড়ের মানুষ পাহাড়ের উন্নয়ন করুন, জিটিএ নির্বাচন হবে এবং সবাই পাহাড়ের মানুষ সেটা চান। তো সেটা হচ্ছে। এখন তার কে কোনো একটি কেউ বা কারা যদি কোনো কিছু করেন, আমি এই মুহূর্তে এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে এইটুকু আমি নিশ্চিত যে পাহাড় জুন মাসে গণতন্ত্রের উৎসব, তাই নিয়ে পাহাড়ের নতুন আশা, নতুন উন্মাদনা তৈরি হচ্ছে। শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক নির্বাচন হবে এবং পাহাড়ের উন্নয়ন, যেটা পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে চলছে সার্বিক উন্নয়ন, সেটা জিটিএ নির্বাচনের মধ্যে দিয়ে আরো সুন্দরভাবে আরো নিবিড় উন্নয়নের পথ খুলে যাবে। দাদা, একটা প্রসঙ্গ নিশ্চিতভাবে বলার, যে পাহাড়ে প্রশাসনিক সাফল্য অর্জন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে সন্দেহ নেই। পাহাড় এখন সত্যি অনেকটা ছন্দে, আগের মতো আর দুর্ঘটনার খবর সামনে আসে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস উন্নয়নের স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক সাফল্য তেমন ভাবে তুলতে পারছেন না পাহাড়ে। ওখানে যে আইডেন্টিটি পলিটিক্স, বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে বাংলার উন্নয়নটাই শেষ কথা। দলের স্বার্থের থেকেও এগিয়ে বাংলার উন্নয়ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসের কিসের রাজনৈতিক লাভ হবে এটা তিনি পরে ভাবছেন। তিনি প্রথমে ভাবছেন পাহাড়ের কিসে লাভ হবে, পাহাড় কিভাবে শান্ত থাকবে, পাহাড়ের অর্থনীতি, পাহাড়ের উন্নয়ন, পাহাড়ের পরিচালন ব্যবস্থা। তিনি তো খোলাখুলি বলেছেন যে যে কটি দল আছে তারা সবাই মিলে যদি নির্বাচন হয় তারা লড়াই করবেন, মানুষ যাকে ভোট দেবেন জিতে আসবেন। অর্থাৎ পাহাড় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে এটা সবার আগে প্রমাণিত হচ্ছে যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে পাহাড়ের স্বার্থ, বাংলার স্বার্থ দেখে পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে রাজ্যে রাজ্যে উৎসব করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি, এবং সেই জন্য আজকে জেপি নাড্ডা দিল্লি থেকে সমস্ত বিভিন্ন রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, বৈঠক করবেন। আমাদের রাজ্যের ভার্চুয়ালি সভা হবে। দেখুন, একেবারে একটি খুব হাস্যকর বিষয়। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের বর্ষপূর্তি মানে সাধারণ মানুষের চূড়ান্ত দুরবস্থা। জেপি নাড্ডা যাই করুন, বিজেপি যাই করুক, তারা আগে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, এগুলির দাম, বেসিক দাম আগে সরাসরি কমানোর ব্যবস্থা করুক। 2, যেগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ বা বিক্রি করা হচ্ছে সেগুলোর থামানোর ব্যবস্থা করুন। যেখানে বিপুল পরিমাণ কর্মচ্যুতি, ছাঁটাই, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে কর্মীদের মধ্যে, সেই জায়গাটা তারা রোধ করুন। যেভাবে তারা ব্যাংকের বিভিন্ন খাতে ইপিএফ থেকে শুরু করে সুদ কমাচ্ছেন, জীবন বীমার শেয়ার খোলা বাজারে নিয়ে যাচ্ছেন, এই ভয়ঙ্কর প্রবণতাগুলি তারা বন্ধ করুন। অর্থাৎ তারা কিসের উৎসব করবেন? তারা তো শুধুমাত্র ধর্মীয় রাজনীতি করে এসছেন, তারা তো শুধু সমাজকে ভেদাভেদের রাজনীতি করে এসছেন। ফলে মানুষকে যে জায়গাটাকে রিলিফ দেয়া, সাধারণ মানুষের জীবনে রুটি কাপড় আর মাকানে যে জায়গাটায় চাহিদা, যেটাকে তারা ধ্বংস করছেন এবং যারা বিরোধিতা করছেন সেই গণতান্ত্রিক পদ্ধতিটির কণ্ঠ রোধ করছে বিজেপি।
দমন পীড়ন চালাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় এজেন্সি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার চলছে, এগুলি তারা বন্ধ করুন। আর বিজেপি তারা কোনটা পালন করবেন বাংলায়, সেটা ওই কেন্দ্রের বর্ষপূর্তি না তাদের রাজ্যে গোহারা হেরে যাওয়ার বর্ষপূর্তি, সেইটা ঠিক করে তারপর বাংলায়। আর বাংলায় কোথায় বিজেপি গোটা কয়েক ধান্দাবাজ দল বদলু, তাদের নিয়ে পালন করবেন। মশাই 3 মাস বাদে আপনার দলে থাকবেন কিনা সে ঠিক নেই, তাদের দিয়ে আপনি কোন কর্মসূচি করবেন? কোন কর্মসূচি? যারা বিজেপিকে ভালোবেসে বিজেপিতে যায়নি, কে সিবিআই ইডি থেকে বাঁচতে, কে অন্য কোন ব্যক্তিগত ইকুয়েশনে আপনাদের ওখানে গেছে। একটা দল যাকে 152 জন প্রার্থী করতে হয়েছিল 294 মধ্যে অন্য দল থেকে আসা লোকজনকে নিয়ে। ফলে বিজেপি আপনারা আগে ঘর সামলান, বাংলায় পা দেওয়ার আগে, বাংলায় সব উৎসব করার আগে দেখবেন যে আপনাদের পুরনো ছবিগুলো বিধানসভা নির্বাচনের আগের প্রচারের ছবিগুলো বের করুন আর মিলিয়ে মিলিয়ে দেখুন, আছে তো ঠিক দিন, আছে তো ঠিক দিন। ফলে এই দিনে কি উৎসব? বিজেপি রাজ্য সভাপতি বলছে আমরা যদি ক্ষমতায় আসি এই রাজ্যে তাহলে অনলাইনে এসএসসি পরীক্ষা হবে, আর পরেশ অধিকারী শিক্ষামন্ত্রী তার যোগ্যতা দিলীপ ঘোষের ক্ষমতায় আসার গল্প সেদিন শুনবো যেদিন মাসির গোপ বজিয়ে মেশো হবে। চোরেদের সম্মান জানাচ্ছে। বললাম তো দিলীপ ঘোষ আপনার মধ্যে লজ্জা করছে না? সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী, তার আপনি তাকে পাশে বসে বসে তেল মারেন। দিলীপ ঘোষ, আপনি কোন দুর্নীতি নিয়ে কথা বলছেন? আপনারা যাদের যাদের নামে অভিযোগ করেছিলেন গত 1-1.5 বছর আগে, তাদেরকে আপনি যোগদান মেলা করে আপনারা নিয়েছেন। কাদের কাছে সে দুর্নীতির কথা বলছেন? আমি সব ব্যাপক কেলেঙ্কারি অমুক তমুক যাচ্ছি না। আর দিলীপ বাবু, আপনার বলতে লজ্জা করছে না যে কল্যাণী এমসে আপনার 2 বিধায়ক, তাদের একজনের মেয়ে, একজন বাঁকুড়ার বিধায়কের মেয়ে, আর একজনের পুত্রবধূ বিনা পরীক্ষায় বিনা ইন্টারভিউতে আপনারা চাকরি দিয়েছেন, যেখানে কোনো ক্ষমতাতেই নেই, একটা হাসপাতাল কেন্দ্রে তাতেই এই। আর শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম ক্যামেরার সামনে কাগজে মুড়ে লজ্জা করছে না তারপর দুর্নীতির কথা বলতে? দিলীপ ঘোষ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, উনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, দেখছেন বিজেপির ডামাডোল, এই তালে যদি আবার সভাপতি পদে ফিরে আসা যায়। ফলে উনি এখন কাহি পে নিগাহে কাহি পে নিশানা বলছেন আবোল তাবোল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু অ্যাকচুয়ালি উনি দলের মধ্যে একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমি আছি আমি আছি আমি আছি, আমায় আবার পদে ফিরিয়ে দাও। যে অর্জুন সিং এর পাড়ায় শুভেন্দু অধিকারী তিনি সভা করতে যাচ্ছেন এবং দেখা গেল যে সবার আগে হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপি আরে অর্জুন সিং এর পাড়ায় শুভেন্দু অধিকারী যাচ্ছে, আবার শুভেন্দু অধিকারী পাড়ায় তো সেখানে আবার পোস্টার দিয়ে বিজেপি কর্মীরা বলছেন এসব দল বদলুদের মানি না। বিজেপিটা তো তাসের ঘরের মতো ভাঙছে। কদিন আগে এই শুভেন্দু অধিকারী নাকি অর্জুন সিং এর সঙ্গে বৈঠকে বসেছিলেন নিজাম প্যালেসে, তারপর নাকি বলেছিলেন দলে ধরে রাখবেন। এখন উনি কি করতে যাচ্ছেন আমি জানি না। উনি অর্জুন সিং এর এলাকায় যাচ্ছেন শুনেছি, ওনাদের দলের ব্যাপার। আবার দিলীপ ঘোষ বলেছেন শুভেন্দু অধিকারী কোনো জননেতা নয়, তো মেদিনীপুরের নেতা। ঠিক আছে, ও যাচ্ছে। এখন কি করতে যাচ্ছে? একটা হচ্ছে মানে অর্জুন সিং এর বিরোধিতা করতে যাচ্ছে, নাকি অর্জুন সিংকে ধরে অন্য কিছু করতে যাচ্ছে, সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কিভাবে মন্তব্য করবে। এসএসসি মামলায় আজকে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে সিবিআই। ওটা সিবিআই আর পার্থক্যের ব্যাপার, আমি বলতে পারবো না। এই বিজেপি তারা মহিলা বাহিনী তৈরি করছে, বলছে ভোট লুট করতে আসলে দুর্গা বাহিনী নাম দিচ্ছে। বিজেপির এই বড় বড় কথাগুলো মুখের কথা না বলে একটা ফেসবুক, টুইটার, প্রেস কনফারেন্সের পার্টি, যেদিন সোশ্যাল মিডিয়া কোনো কারণে যদি বন্ধ থাকে, নেট বন্ধ থাকে, বিজেপি দলটা উঠে যাবে, বিজেপি বলে কিছু থাকবে না। এদের গোটা জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল পার্টি, তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। ফলে এরা কখন গড়ে কখন ভাঙে, কাদের নিয়ে গড়বে ঠিকভাবে। এই দুর্গার মধ্যে কি কারা কারা করছেন দেখে নেবেন। এই দুর্গা বাহিনীর মধ্যে আপনাদের মহিলা সাংসদ কারা আছেন সব দেখে নেবেন, কিন্তু করাটোনার আগে দেখে নেবেন, সবাই সব ঠিকঠাক। দীর্ঘ 8 বছর পরে 2014 পরে হিন্দ মোটরে আবার কারখানা তুলতে চলেছে। অত্যন্ত ইতিবাচক। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট পরিকল্পনায় বাম জমানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এ রাজ্যের শিল্পক্ষেত্র। সেই জায়গাটা ত্রিস্তরীয় শিল্পক্ষেত্রকে চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা একেবারে ক্ষুদ্র কুটির শিল্প, পর্যটন শিল্প, একটা মাঝারি শিল্প আর একটা বৃহৎ শিল্প,
যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে বামফ্রন্ট সরকার, সেই জায়গায় পুনরুজ্জীবন খুব কঠিন কাজ। সেই কাজগুলো ধাপে 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 মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, রাজ্য সরকার করছে, এবং এক একটি নির্দিষ্ট জায়গায় তার জন্য স্পেসিফিক কোনো প্ল্যানিং করে তাদের রিভাইভালের সমস্ত রকম ব্যবস্থা শুরু হচ্ছে, এবং বহু ক্ষেত্রে ইতিবাচক ফল শুরু হয়ে গিয়েছে, এবং বিপুল কর্মসংস্থান ক্ষুদ্র কুটির শিল্পে তৈরি হচ্ছে, স্বনির্ভরতায় তৈরি হচ্ছে। সেই গোষ্ঠীগুলির জিনিস আবার বিশ্বের দরবারে বিপণনের ব্যবস্থা হয়েছে। আমরা যখন সবুজ সাথী সাইকেল দিচ্ছে, আবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সাইকেল কারখানাও তৈরি হওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করছেন। মানে ঐতিহ্যশালী কোনো সংস্থা যখন রুগ্ন হয়ে গিয়েছে, যখন কেন্দ্রীয় সরকার এখানকার ঐতিহ্যশালী সংস্থাগুলোকে মেরে ফেলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানকার ঐতিহ্যশালী সংস্থাগুলোকে তার নির্দিষ্ট বিকল্প রূপ দিয়ে তাকে যে আবার রিভাইভালের কথা ভাবছেন এবং সেই পথটা এগোচ্ছে, এটা অত্যন্ত ইতিবাচক। মানুষ এই হিন্দ মোটরের মতো বড় কারখানা যদি নতুন করে চালু হয়ে যায়, এটা কি রাজ্যের শোকেসের জন্য একটা অন্যতম এবং টু হুইলারের সঙ্গে ফোর হুইলারও ইলেকট্রিক ভেহিকেল তারা তৈরি Electric করবে vehicle। বলছে। নিশ্চিতভাবেই একদম সময়োপযোগী করে তোলা। সিপিএম জমানায় তো এগুলোকে ধ্বংস করা হয়েছে। এইসব সিপিএম এর এই নেতারা এটা কেন কথা বলেন? বন্ধ কারখানাগুলোকে দেখুন না, এখন তো খুঁজেও পাবেন না সেগুলো। আপনারা তো সেগুলোকে ধ্বংস করে তুলে ধ্বংসস্তূপ করে দিয়ে গেছেন। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঐতিহ্যশালী সংস্থা, বন্ধ সংস্থা, রুগ্ন সংস্থা, সেগুলোকে সময়োপযোগী প্রোডাক্ট তৈরি করিয়ে সময়োপযোগী প্রযুক্তিতে কর্মসংস্থান নতুন করে উজ্জীবিত করে এগুলিকে আবার প্রাণবন্ত করা হচ্ছে। এটা অত্যন্ত ইতিবাচক, এবং এটা নির্দিষ্ট বার্তা গোটা বাংলাকে, গোটা দেশকে, গোটা বিশ্বকে দেবে যে বামেদের তৈরি করে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে থেকে কি করে নতুন করে প্রাণের সঞ্চার করতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিচ্ছে। মহিলা কর্মসংস্থানের শীর্ষে বাংলা, এটা নিয়ে যদি মহিলা সংস্থা, কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য হচ্ছে যে মহিলা কর্মসংস্থানের শীর্ষে রয়েছে বাংলা। সারা ভারতবর্ষের মধ্যে আমরা বারবার বলেছি, এখানকার বিজেপি নেতারা তারা অকারণ কুৎসা করে যান, আর যখন কেন্দ্রের তরফে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয় তখন দেখা যায় প্রথম স্থানে রয়েছে উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলা। মহিলাদের কর্মসংস্থানের শীর্ষে বাংলা, এ বড় কম কথা নয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা সবসময় মহিলাদের বাড়তি সম্মান দেন, প্রাপ্য অধিকার দেন। আপনি যদি জনপ্রতিনিধিত্ব দেখেন, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, আপনি দেখুন নির্দিষ্ট সংখ্যার থেকেও বেশি সারা দেশের মধ্যে সব থেকে বেশি মহিলা পার্টিসিপেশন তৃণমূল কংগ্রেস। এরপরে আপনি দেখুন দলের বিভিন্ন পদ তৃণমূল কংগ্রেস। এবং যখন উন্নয়ন আসছে, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের হাতে কতখানি বেশি ক্ষমতা দেয়া যায়, অধিকার দেয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। এবং বিভিন্নভাবে কর্মসংস্থান তৈরি করার, স্বনির্ভর গোষ্ঠী থেকে, ক্ষুদ্র কুটির শিল্প থেকে, নতুন কর্মসংস্থান তৈরি থেকে মহিলাদের উপর এতখানি জোর দেওয়া হয়েছে যে আজকে বাংলা বুক বাজিয়ে বলছে সারা ভারতবর্ষের মধ্যে মাতৃশক্তি কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের সেরা শিরোপা পশ্চিমবঙ্গের। আমার একটা লাস্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি তিনি কোর্টে যাচ্ছেন, তার বক্তব্য আসানসোলের মানুষ পরিষেবা পাচ্ছে না, মেয়র পরিষদ গঠন হচ্ছে না, 9 তারিখ মামলা শুনানি আছে। হেঁটে যাবেন না, জিতেন্দ্র তিওয়ারি কোর্টে যাবেন বলেছেন, হেঁটে যাবেন না গাড়িতে যাবেন ওনার ব্যাপার, আমাদের কোনো বক্তব্য নেই। কোর্টে চলে গিয়েছে। আচ্ছা, বললাম তো হেঁটে গেছেন না গাড়িতে গেছেন ওনার ব্যাপার। লাস্ট হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি বলছে যে তৃণমূল এখন থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, মুখ্যমন্ত্রী এতগুলো জেলা সফর করছেন, 2018-এর মতো ফের সন্ত্রাস করে পঞ্চায়েত নির্বাচন জিততে চাইবে। গোয়ারা হারবে, প্রার্থী খুঁজে পাবে না, এজেন্ট খুঁজে পায় না, বুথ বলে কিছু নেই। বিজেপির নেতারাই বলছেন, দিলীপ ঘোষ দিল্লিতে বসে বলছেন আমি একটা সময় খানিকটা তৈরি করেছিলাম, এখন সব ধ্বংস করে দিয়েছে। এ বলছে ও পারে না, ও বলছে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। তো সুতরাং বিজেপির নেতারাই বলছেন যে জনবিচ্ছিন্ন কিছু ট্রেনি নেতা বিভিন্ন পদ দখল করে তারা এইভাবে চালাচ্ছেন দলটাকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তো তারা কি করে তৃণমূল বা অন্য কারোর দিকে আঙুল তুলতে পারেন? ফলে তারা নিজেদের, তাদের ঘর ঠিক নেই, আদি বনাম তৎকাল, গোষ্ঠীবাজি তুঙ্গে, পরিযায়ী ওই অমিত মালব্যর মতো লোকজন টুইটের বাইরে বাংলার আকাশ বাতাস মাটি জল চিনলেন না,
তো এদের কোনো সংগঠন নেই, এরা আছে ফেসবুকে, এরা আছে টুইটারে, এরা আছে বড় বড় কথায়, এর বাইরে বিজেপি বলে কিছু নেই। আগে প্রার্থী খুঁজে পান, তারপরে এসব কথাবার্তা বলবে। অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা এড়াচ্ছেন। আমার মনে হয় উনি আগের দিনই গেছিলেন, তাহলে বিষয়টা আইনজীবীরা আজকে সাক্ষী জমা দিয়েছে গরু পাচার মামলা করতে। ওটা আইনে একটা বিচারাধীন বিষয়, তদন্তের বিষয়, তাদের তাদের আইনজীবীরা যা ঠিক মনে করছেন করছেন। বাংলা বাদ দিয়ে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান, উত্তর পূর্ব 4 রাজ্য, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরা সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিয়ে বাড়ানো হচ্ছে। বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এটাও তো তাহলে দিলীপবাবু ভালো করে ভেবে দেখুন। এখন সকালে ঘুম থেকে উঠে ইকো পার্কে গিয়ে বকবক করার আগে বাংলার চৌহদ্দিতে কিছু বলতে গেলে সুকান্ত মজুমদারের মানে ট্রেনি সভাপতির কিছু রিটেন পারমিশন নিয়ে বলতে হবে কিনা। দিলীপবাবু যে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন, যে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ উনি রোজ বাংলা নিয়ে বলেন, রোজ বাংলা নিয়ে বলেন যে ওনার সময় এই হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, যাবতীয়। তো এখন দেখা গেল ওনাকে বাংলার দায়িত্বেই রাখা হয়নি। তো এটা আগে তো সভাপতি থেকে সরানো হয়েছিল, এখন একদম গোটা বাংলা থেকে অন্য সব রাজ্যে প্রার্থী দেওয়া হয়েছে। আমি ওদের দলের গঠন বলতে পারবো না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে বিষয়টা বোধ হয় দিলীপবাবুর প্রতি মানে এটা খুব একটা সম্মানজনক না অসম্মানজনক, এটা দিলীপবাবুকে ভেবে দেখতে হবে। তা এখন অন্য রাজ্যে ওনাকে এরা সব ঠেলে 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 পাঠিয়ে দিল। এখন এই যে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি ঝগড়া টগড়া সব রেগুলার চলছিল, তা এখন কোন রাউন্ডে কে জিতছে বলা খুব মুশকিল। কিন্তু দিলীপবাবুকে ধাক্কা মেরে বাংলার কোর্টের বাইরে পাঠিয়ে দিল। এবং দিলীপবাবু এটা কেমন লাগছে, এটা সব পুরো খেলা তো ওদের, গোটাটা তো হচ্ছে ওদের মধ্যে। বাংলা মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, মানুষের আশীর্বাদ পাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপিতে কে ক্ষমতায় থাকবে, কে কাজ করবে, কে কে কাকে বাইরে পাঠাবে, এই সব মানে ঝামেলা সব বিজেপির ব্যাপার। দিলীপবাবু ভেবে দেখুন যে দিলীপবাবু এটা সম্মানিত হলেন না অসম্মানিত হলেন। আর একটা টেকনিক্যাল বিষয় আছে, একটা টেকনিক্যাল বিষয় আছে যে দিলীপবাবু এই যে এখন কোনো কথা বলতে গেলে বাংলা নিয়ে তাকে এই ট্রেনি সভাপতির অনুমতি নিয়ে বলতে হবে কিনা, এটা দিলীপবাবু ভেবে দেখবেন। দিলীপ দা বলেছেন যে আমি মেদিনীপুরে সশক্তিকরণ অভিযান করব, আর বাংলার নেতৃত্ব যদি চায় তাহলে আমি বাংলায় বুথে কাজ করব। মেদিনীপুরে আমার লোকসভায় আমি কাজ করবো, তারপর যদি বাংলার নেতৃত্ব চায় তাহলে আমি বুথের যে কাজ সেগুলো করবো। দিলীপবাবু দুঃখ গলা পাওয়া গেল আর কি। একটা করুণ রসের সিনেমা দেখা যাচ্ছে বিজেপিতে, একটা অভিমান, দুঃখ মুখ, ব্যথা। এর আগে সভাপতি পদ থেকে দুমকো ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল, এখন গোটা বাংলা থেকেই মানে অন্য জায়গায় পাঠাবার তাল করেছে। এখন দিলীপবাবু ভেবে দেখুন যে এখন এইভাবে তৃণমূলের বিরুদ্ধে অকারণ কুৎসা করে আপনি আপনার পরিচয় গঠন করতে যাচ্ছিলেন, সেই পরিচয়ের মান্যতা তো আপনার দলই দেয় না। বাংলায় আপনাকে দরকার আপনার দলই মনে করে না, বাংলার মাটিতে আপনি কাজ করুন আপনার দলই চায় না। তো আপনি ভেবে দেখুন এই দল আপনাকে সম্মান দিচ্ছে না অসম্মান করছে। এই দল সম্মান না দিলে কি অন্য দলে স্বাগত আছে দিলীপবাবুর জন্য? সে তো ওনার ব্যাপার, উনি ভাববেন, আমাদের আমি আমার বলছি দিলীপবাবু দেখুন, আপনার দল আপনি সভাপতি থাকুন চায় না, আপনি বাংলায় কাজ করুন চায় না, আপনাকে সভাপতি পদে ফিরতে দেয়া চায় না, বাংলার চৌহদ্দির মধ্যে আপনাকে কাজ করে দিতে চায় না আপনার দল। আপনি জোর করে করে এখানে অকারণ বিবৃতি দিয়ে একটা কুৎসা করছিলেন। আপনি ভেবে দেখুন যে এই দলটা আপনাকে সম্মান দিচ্ছে না আপনাকে অসম্মান করছে। এই শুভেন্দু অধিকারের সুকান্ত মজুমদার কলকাতা না দিল্লিতে আমি সব বলতে পারবো না। আপনি সভাপতি পদে বা এখানকার একটু নেতৃত্বে ফিরতে চাইছিলেন, সেটাও আপনার দল চাইছে না। এবং আজকে যা নাকি আপনার দল সব কাজকর্ম দিয়েছে তাতে আপনাকে দূরে দূরে দিয়েছে, বাংলা নয়। অর্থাৎ এটা স্পষ্ট বোঝা গেল যে এই ট্রেনি সভাপতির নেতৃত্বে বা আপনার যারা বিরোধী পক্ষ বলে পরিচিত তারা আপনাকে কার্যত বাংলা থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি বলছি দিলীপবাবু, আপনার যদি ক্ষমতা থাকে আপনি ওদের ডিফাই করে রোজ সকালে ইকো পার্কে যান, আর রোজ ওরা ঘুম থেকে ওঠার আগে আপনার বিবৃতিটা বহাল রেখে আপনি বুঝিয়ে দিন যে আপনি ওদের মানেন না, আপনার ক্ষমতা আছে। দেখি আপনি এটা পারেন কিনা।
যে এটা মোটামুটি বলে যাবে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের সঙ্গে রাজ্যের বিভিন্ন পৌরসভার যে বকেয়া যে নির্বাচনগুলি হচ্ছে সেগুলো তো গণতান্ত্রিক নিয়ম মেনেই রাজ্যে হওয়ার কথা ছিল এবং গণতান্ত্রিক নিয়ম মেনেই নির্বাচনের নিয়ম মেনেই রাজ্যে সেগুলি নির্ধারিত সময় হচ্ছে এবং সেই সময়সূচি যা জানা গিয়েছে আমরা নিশ্চিত যে আমরা তৃণমূল কংগ্রেস উন্নয়নের কাজ সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাছে যাবে এবং নিশ্চিতভাবেই যেখানেই যে নির্বাচন থাকুক বা উপনির্বাচন থাকুক সেখানে নিশ্চিতভাবেই মানুষের বিপুল সমর্থন আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের পক্ষে অব্যাহত থাকে।